5টি নির্বাচন করেছি, 96, 2001, 2008, 2018 এবং 2026। এটি আমার তৃতীয়বারের মতো আমি এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য হয়েছি 12ই ফেব্রুয়ারি। রাজনীতি যারা করে তাদের সবারই কিন্তু মহৎ উদ্দেশ্য থাকে। অনেকে হয়তো এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে না, অনেক পারে। আমি রাজনীতি করার আগে একজন ডাক্তার ছিলাম, সরকারি কর্মকর্তা ছিলাম, বিসিএস পাশ করে আমি চাকরি করেছি। তো সেখানে চাকরি করতে গেলেন যেখানে তো আমার পোস্টিং হচ্ছে হাসপাতালে, তো ওইখানে একটা লিমিটেড জনগোষ্ঠীকে আপনি সেবা দিতে পারছেন। কিন্তু রাজনীতি প্ল্যাটফর্মটা এত বড় যেখানে তো বিভিন্ন সেক্টরে আপনি বিদ্যুৎ সেবা, গ্যাস সেবা, রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মানুষের ব্যক্তিগত সুবিধা অসুবিধা, এইসব জায়গায় আপনি ইনভলভ থাকে, অনেক কিছু সেবা দেওয়ার সুযোগ আছে। তো সেই কারণে আমি রাজনীতি এসেছি, যেটা আমার একটা পারিবারিক ঐতিহ্য ছিল। আমার বাবাও রাজনীতি করেছেন, 45 বছর চেয়ারম্যান ছিলেন। 1979 সালে বিএনপি মনোনয়নে এখানে সংসদ সদস্য ছিলেন। অর্থাৎ পারিবারিক ঐতিহ্য হিসাবে একই দলে ছিলেন, এই এলাকায় ছিলেন। এখন মানুষের মনে একটা স্বাভাবিক ধারণা তৈরি হয় বেশিরভাগ সময় যে বাবা যে পথে হাঁটছেন সন্তানকেও সেই পথে দেখতে চায় এলাকার মানুষরা, ভোটাররা। তো তারই ধারাবাহিকতায় আমি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি এবং সেই 96 সাল থেকে এখন পর্যন্ত রাজনীতি অঙ্গনে টিকে আছি। এবার নির্বাচনে অন্য একটি বৈশিষ্ট্য ছিল, অন্যবার কিন্তু নির্বাচনগুলোতে মানুষের গ্রামেগঞ্জে মানুষের ব্যাপক একটা ব্লাইন্ড সাপোর্ট ছিল দলের প্রতি। কিন্তু এবার শহরের ক্ষেত্রে, পৌরসভার ক্ষেত্রে আমি দেখলাম ইয়াং জেনারেশনের একটা কিন্তু প্রথম দিকে 3-4 মাস আগে ব্যাপক নেতিবাচক ছিল, পরে আস্তে আস্তে এটা আমরা ম্যানেজ করলাম। তারা মনে করতে চায় যে বড় দলগুলো আওয়ামী লীগ, বিএনপি এরা একই ধাঁচে চলে, তারা তাদের ইচ্ছা মতো চলে, জনগণের মতামত তোয়াক্কা দেয় না। নির্বাচন হওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলে, নির্বাচনের পরে তারা অনেক কথা বাস্তবায়ন করে না। তো তারা বিএনপি আওয়ামী লীগকে একই পাল্লায় মাপা শুরু করলো একটা উল্লেখযোগ্য অংশ। এবং যার রেজাল্ট আমরা ভোটেও পেলাম যে ইয়াং জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ আমাদেরকে ধানের শীষে ভোট দেয়নি। যাই হোক, তারপরেও কিন্তু আমি 65,000 ভোটে বিজয়ী হয়েছি। আমি বিজয়ী হওয়ার পর তেমনভাবে কাউকে বলিনি আমার ছেলে দেশের বাইরে থেকে তাকে জানিয়েছি, কেন আমার পরিবার, আমার স্ত্রী আমার সাথেই ছিল উপজেলাতে, এবং আমরা সন্ধ্যা পরের থেকেই লক্ষ্য করছিলাম যে আমাদের তো বিভিন্ন কেন্দ্রে ফলাফল আমাদের মোবাইলে দিচ্ছে, আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম ধারাবাহিকভাবে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমাদের যে খুব উৎফুল্ল, খুশি, আনলিমিটেড মানে ভালো লাগা, সেই শব্দগুলো আমি এখানে মানে সংযুক্ত করতে পারছি না, কারণ আমি আগেও বিজয়ী হয়েছি এবং আমরা আরও 2-3-4 ঘন্টা আগের থেকে জানি যে আমি এগিয়ে যাচ্ছি। তাও ভালো লেগেছে, যার কারণ আমি তৃতীয়বারের মতো সাভারের ইতিহাসে আমি প্রথম ব্যক্তি যে 3rd টাইম সংসদ সদস্য হলাম। তা আমার ভালো লেগেছে। আমি বাসায় আসার সময় 1-1:30টার সময়, আমার ছেলে লন্ডন থাকে, তাকে একটু ফোনে জানালাম বাবা রেজাল্ট হয়ে গেছে। আমি সেটা প্রায় 1টা পরে হবে, 1-1:30টার দিকে আমি বিজয়ী হয়েছি। প্রথমে আমি রাজনৈতিক সাফল্য হিসেবে দেব এই কারণে, দেখেন এই 17 বছর বিএনপির উপর যে জুলুম অত্যাচার হয়েছে, এবং জুলুম অত্যাচারের মাত্রাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে মিথ্যা মামলায় মানে তাকে একটি 5 বছর পরে বাড়িয়ে 10 বছর এবং 2 বছর তাকে একদম কেন্দ্রীয় কারাগারে থাকতে হয়েছে। আমাদের প্রিয় নেতা এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে যেভাবে একটার পর একটা মামলা দিয়ে এবং সে দেশে আসতেই পারে নাই, দেশের বাইরে থেকে এদের নেতৃত্ব দিয়েছে। এবং আমি জেলার সভাপতি ছিলাম, আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয়েছে। দলকে সে যেভাবে পরিশ্রম করে, দিন নাই রাত নাই, যে পরিশ্রম করে দলকে সংগঠিত রেখেছে, ঐক্যবদ্ধ রেখেছে, এবং সেইটার ফলাফল কিন্তু আমরা পেলাম। আজকে বিএনপির উপর অনেক রকম নানা রকম পরিকল্পনা হয়েছে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতা আসতে পারে না। কিন্তু আমি মনে করি আমার নেতার দূরদর্শিতার কারণে যখন যা স্টেপ নেওয়া দরকার সেটা সে নিয়েছে, এবং দেখেন আলটিমেটলি দলে মানে জনপ্রিয়তা এমন, আজকে যদি আমি জিততাম এবং দল যদি খারাপ করতো তখন বলতাম যে আমার কেরিশমা। বিএনপি কিন্তু 209টি সিট এককভাবে পেয়েছে ধানের শীষ নিয়ে। তো এটা তো অবশ্যই দলে একটা সাফল্য ছিল। আর আমার ব্যক্তিগত সাফল্য বলতে চাই যে দেখেন, আমার সমাজে মানুষের কোনো মানে বাজে ধারণা নাই। আমি 3বার জেল কেটেছি, আমার নামে 70-80টা মামলা ছিল, এবং আমি এলাকায় আসতে পারি না, 10 দিন রিমান্ডে ছিল। এগুলোতে একটা সিম্পিতি আছে, যেহেতু আমার বাবাও এমপি ছিল। এই এলাকার মানুষের একটা সহানুভূতি আমার প্রতি ছিল, এবং সবাই দেখছে যে আমরা কাজ করতে পারছি না, মানুষের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না, পালিয়ে থাকতে হচ্ছে। তো সেই সিম্পিতিতেও আমাদের কাজ লেগেছে। অর্থাৎ দলের সিম্পিতি, আমার ব্যক্তিগত সব কিছু নিয়েই এবার মানুষ কিন্তু বিবেচনা করেই
কে সাভারের জন্য সুইটেবল, কে যোগ্য, কার উপর আস্থা রাখা যায়, ভরসা রাখা যায়, এই সব হিসাব নিকাশ করে তারা আমাকে, যেহেতু আমি আগেও নির্বাচিত ছিলাম, কারণ 10 বছর তো আমি পরীক্ষা জনগণের সামনে দিয়েছি যে আমি কেমন কাজ করতে পারি, আমি এমপি হব, আপনাদের প্রতিশ্রুতি মনে রাখি না, ভুলে যাই, এই সব পরীক্ষা তো আমি আগেই দিয়েছি। সব কিছু মাথায় রেখে ভোটাররা এবার আমাকে নির্বাচিত করেছে এবং তাদের আস্থা আছে বলে আমি মনে করি যে উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন উনি নির্বাচিত হলে সেগুলো করবেন। অবশ্যই দেখেন, পরিবারের ভূমিকা, আমরা কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সঙ্গে, আমার বাবা মারা গেছেন 90 সালে, তারপর আমার ছোটো ভাই সে কিন্তু 2বারের চেয়ারম্যান এই নয়, 2003 সালে, 2011 সালে, 2014 সালে সে চেয়ারম্যানই বাদ দিয়ে ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বোনের হাজব্যান্ড সেও কিন্তু 27 বছর আশুলিয়া চেয়ারম্যান। যে আমি একটা রাজনৈতিক পরিবারের সম্পাদন, এই নির্বাচনে আমার ওয়াইফও অনেক জায়গায় নির্বাচনী প্রচারণে গিয়েছে, আমার সাথে গিয়েছে, কখনো মহিলাদের আলাদা সমাবেশে গিয়েছে পরে, এবং আমার আরেক ছোটো ভাই আছে বিকাশ, সেও কাজ করেছে। তো আমাদের পরিবার কিন্তু ভাই বোন সবাই মিলে যে যার মতো কিন্তু ইলেকশনে সম্পৃক্ত হয়েছে, এবং পরিবারের সাপোর্ট ছাড়া তো কেউ রাজনীতিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এবং মনে প্রাণে অনেকক্ষণ সময়ও দিতে পারে না, দীর্ঘ বছর, 30 বছর তো কম না। আর হিসাব করলে আমি 34 বছর 91 থেকে এই দল করি। অতএব পরিবার আমার সাথেই আছে এবং ইনশাল্লাহ সাথেই থাকবে যতদিন রাজনীতি করবো। দেখেন, এখানে কাগজে কলমে 7,47,000 ভোটারের একটি এলাকা, এটা সেকেন্ড হাইস্ট মানে ভোটার গাজীপুর 2-এর পরে। কিন্তু আপনি যদি জনসংখ্যা হিসাব করেন, আমি নিশ্চিত এই সাভারে এই মুহূর্তে আমি যে ভৌগোলিক অবস্থান বললাম, সেখানে 70-80 লক্ষ লোক কিন্তু বসবাস করে। এখানে অনেকে ভোটার না, আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে, এবং এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে। এটা একটা সিঙ্গেল উপজেলা হিসাবে হাইস্ট। এখানে 5-6টা প্রাইভেট ইউনিভার্সিটি, সিটি, ড্যাফোডিল, মানামাস সহ আরও কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর আছে, গণবিশ্ববিদ্যালয় আছে, এবং এখানে হাজার হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে, এবং সব কিছু মিলে অনেক হাইয়েস্ট রাস্তা 74 কিলোমিটার। এটাও বাংলাদেশে কোনো সিঙ্গেল উপজেলাতে এত না। এটা একটা গুরুত্বপূর্ণ, এবং আরও যদি আমি মানে যে শব্দ শুনে সবাই বুঝে ফেলে, এটা একটা ভিআইপি এলাকা। এখানে আমাদের 64টা জেলার লোক কম বেশি এখানে বসবাস করে। এই ভৌগোলিক অবস্থার কারণে অনেক বেশি মানে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের কারণে এখানে কিন্তু চোখ কান সারা বাংলাদেশে কিন্তু সাভারের দিকে আছে। জাতীয় স্মৃতিসৌধ সাভারে এই 5ই আগস্ট, এই যে 36 দিনের আন্দোলনে সিঙ্গেল উপজেলায় সে সবচেয়ে বেশি মানে আপনি ঢাকা সিটির বাইরে যদি কোনো এলাকায় সবচেয়ে বেশি ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়ে থাকেন এই সাভারে। আমাদের কাছে প্রায় 70-80 জন ওই শুধু 5 তারিখেই মারা গেছে, শহীদ হয়েছে। তো সব দিক দিয়ে সাভার কিন্তু নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে সবাই জানে। আর 3টি যদি আপনি সমস্যা আমাকে চিহ্নিত করতে পারেন, আমি প্রথম বলবো যে এখানে সবচেয়ে 1 নম্বর সমস্যা হলো মাদক, এবং 2 নম্বর হলো যে এখন এটা, দ্বিতীয় সমস্যা হলো যানজট। হ্যাঁ, এই যে এলাকা। 3 নম্বর সমস্যা যদি বলেন, আমি বলবো যে এই গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ। মানে কিছুদিন চলছে, 3 মাস পরে দেবো, হঠাৎ করে 4-5টা গার্মেন্টস এটা হলো, এবং এরা করে কি, কোনো একটা গার্মেন্টসের ব্যক্তিগত সমস্যার কারণে গার্মেন্টস বন্ধ, কিন্তু তারা আরও আশেপাশে 8-10টা গার্মেন্টসের শ্রমিকদেরকে রাস্তায় এনে রাস্তাটা ব্যারিকেড দিয়ে এমন অবস্থা পড়লো, ঢাকা রাস্তা বন্ধ, দিলে ইপিজেড এই টঙ্গী পিচের রাস্তা বন্ধ। এরকম একটা রাস্তা বন্ধ হলে কিন্তু বিশাল যানজট। এই যানজট কিন্তু আপনি 3 ঘন্টা বন্ধ হলে এটা কিন্তু 10 ঘন্টা লাগবে এই রাস্তা ক্লিয়ার হতে। আমি যদি এখন বলি মাদকের ব্যাপারে, দেখেন এটা যদি সরকারের সদিচ্ছা হলে 1 নাম্বার, আর মাদকের ব্যাপারে মানুষের পারসেপশন হলো যে এখানে কিছু অসৎ পুলিশ কর্মকর্তা জড়িত। আর সেকেন্ড পার্সন হলো যে দল যখন ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়া, তাদের আশেপাশে কিছু লোক এটাকে প্রত্যেকটা এলাকায় শেল্টার দেয় বলে এটাকে কন্টিনিউ করতে হয়। তো সেই জিনিসগুলো আমরা চিহ্নিত করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি। আমরা এটা একটা সমন্বিত কর্মসূচি প্রণয়ন করছি। ঈদের আগে না হলেও ঈদের পরে মাদক নিয়ে আমার মনে হয় আমরা একটা সমন্বয় পর্যায়ে আনতে পারবো। এবং মাদকের কারণে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, কিশোর গ্যাং, কোথাও ছিনতাই, কোথাও চাঁদাবাজি, এইসব ঘটনা ঘটছে। মূল ইস্যু মাদক, কারণ মাদকের একটা ভালো টাকা পয়সা এখানে লেনদেন হচ্ছে, এই টাকা উসিলায় তারা কিন্তু ওই কাজগুলাও তারা অব্যাহত পাচ্ছে। দ্বিতীয়, যানজটের ব্যাপারেও আমাদের একটা পরিকল্পনা আছে। এই যে আমরা হেমায়েতপুরে, তারপর আমার বাসার সামনে পাকিজার সামনে, রেডিও কলোনিতে, তারপরে আমরা নবীনগরে, তারপর এদিকে নয়ারহাটে, এদিকে ড্যান্ডাবরে, ইপিজিটে, জামগড়াতে, জিরা বাসল স্ট্যান্ডে, এই জিনিসগুলোতে হয় কি এক একটা জায়গায় এটা গুরুত্বপূর্ণ 3 রাস্তা মোড়, 4 রাস্তা মোড়,
এখানে একজন ট্রাফিক দিয়ে কিন্তু যানজট কন্ট্রোল করা যাচ্ছে না। আমি অলরেডি সরকারকে প্রস্তাব দিয়েছি যে আমি আপনাদেরকে প্যারা ট্রাফিক্সের জন্য বিদেশে ডাক্তারকে হেল্প করার জন্য প্যারামেডিক্স আছে, তা আমরা এরকম 4 জন কিংবা 6 জন ভলেন্টিয়ার দেব। তাদেরকে আপনি ট্রেন আপ করেন, তাদেরকে আপনি ড্রেস পরিয়ে দেন, একজন ট্রাফিকের নেতৃত্বে তারা ওই জায়গাটা তারা দায়িত্ব পালন করুক, দরকার 2 শিফটে করুক। এবং ওদের জন্য যদি কোনো অ্যালাউন্সও লাগে আমি লোকালি সেটা ম্যানেজ করে দেবো। তাতে আমি ঈদের আগে হয়তো 50% জায়গায় আমি এটা করতে পারবো। সরকার এটা আন্তরিকতা দেখিয়েছে এবং আমার বিশ্বাস ঈদের আগে না হলে ঈদের পরে যানজটের ব্যাপারটা আমরা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো। আর গার্মেন্টসের ব্যাপার হলো এটা আমরা চাচ্ছি যে যদিও তাদের মানে অ্যাসোসিয়েশন আছে, তাদের নেতৃবর্গ আছে, কিন্তু হয় কি লোকাল সমস্যা কিন্তু ঢাকার থেকে বসে সমাধান করতে পারবে না। সব গার্মেন্টসের মালিকদের সামর্থ্য একই রকম না এবং অনেক জায়গায় আছে আপনি দেওয়ার কথা মানে 5-7 তারিখের মতো বেতন আপনি দিচ্ছেন 20 তারিখে, কেউ এই মাসে বেতন 1 মাস 2 মাস পরে দিচ্ছে। তো এই সমস্যাগুলা যদি যার যার সমস্যা সে সমাধান না করে তো এই সমস্যা তো কয়দিন পর থাকবে। আর আন্তর্জাতিক চক্রান্ত তো আছে, এটা অনেক একটা আমাদের আশেপাশে দেশও তো চাচ্ছে যে বাংলাদেশে যেটা মেইন আমাদের মানে আজকে রেমিটেন্সের কারণে যে টাকাটা আমরা এখানে রিজার্ভে বেড়েছে তার মধ্যে অন্যতম হলো গার্মেন্টস। তো সেই জায়গাটা যদি ধ্বংস করতে পারে এই দেশের তো আসলে অর্থনৈতিক অবস্থা কোনোদিন স্বাবলম্বী হবে না। তো এইসব দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে, এটা আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে এটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন কমিটি করে যদি জোন 3-4টা জোনে আলাদা আলাদা কমিটি করে সরকার এটা কন্টিনিউয়াস মনিটরিং করে স্টেট কার্ড, তাহলে আমার মনে হয় এটা আগের মতো ব্যাপক করবে না। জনগণ মনে করছে যে যেহেতু উনি পুরানো লোক, ওনার সম্বন্ধে ব্যক্তিগত ভালো রেপুটেশন এখন পর্যন্ত আছে, এত বছর রাজনীতি করলে সাধারণত একটা সুনামের সাথে কেউ রাজনীতি করা খুব কঠিন কাজ। আমি যেহেতু পেরেছি, আমি একজন অভিজ্ঞ মানুষ, আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে এবং সেই কারণে আমি একজন ডাক্তার এবং ডাক্তারি ছেড়ে আমি রাজনীতিতে এসেছি। মানুষ ভরসা পেয়েছে যে ওনার পক্ষে হয়তো এগুলা সরকারের সাথে সহযোগিতা করে সরকারের পৃষ্ঠপোষকতায় এগুলো হয়তো সে বাস্তবায়ন করতে পারবে। তাদের আস্থা আছে বলে তারা আমাকে ভোটে নির্বাচিত করেছে এবং তারা দেখতে চায় যে আমি 100 দিনের একটা কর্মসূচি দিয়েছি যেগুলোর মধ্যে 3-4টা আছে, তো এগুলো আমরা পূরণ করবো। তারা অপেক্ষায় আছে এবং এখন হয়তো কিছু বলছে না, ঈদের পরের থেকে তাদেরও এইসব ব্যাপারে তারাও সোচ্চার হবে যে ভাই যেগুলো আপনি প্রতিশ্রুতি এগুলো এখনও বাস্তবায়ন হচ্ছে না কেন। এবং আমি এটার ব্যাপারে খুবই কেয়ারফুল। আমি প্রশাসনের যেখানে যেখানে বলা, যেখানে যেখানে নক করা এবং যেখানে যেখানে ভালো অফিসার পাওয়া যায় সেগুলোকে খুঁজে খুঁজে ইনশাল্লাহ ঈদের পরে নিয়ে আসবো। এসে আমিও আমার জায়গা থেকে চেষ্টা করবো। এটা সমন্বিত প্রয়াস তো, প্রশাসন, সরকার এবং জনপ্রতিনিধি আমরা সম্মিলিতভাবে এটা করার চেষ্টা করবো। আমি 100% গ্যারান্টি দিতে পারি না, কিন্তু আমি বেশিরভাগ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো, এটা আমার বিশ্বাস। কারণ 180 দিনের মধ্যে তো আমি 2টা তো আছে যে যানজট এবং এটা, আরও 2-3টার মধ্যে যদি আমাকে বলেন, আমার মাথায় আছে যে দেখেন এই সাভারে আরেকটি জায়গা একটু নেগলেক্টেড। একটা হলো আমি এই হাসপাতালে চাকরি করেছি সাভার উপজেলা হেলথ কমপ্লেক্সে, এটা একসময় ছিল 31 বেড, পরবর্তীতে 50 বেড হয়েছে। আমি চাই এই হাসপাতালটাকে অন্তত 150 কিংবা 100 বেডের একটা হাসপাতালে রূপায়ণ করতে। আর এই শ্রমিকদের একটা ব্যাপার আছে, তারা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করছে যে তারা একটা লিমিটেড টাকায় চাকরি করে, হাজার হাজার শ্রমিক। তো এই শ্রমিকদের যদি কারো কোনো অসুখ হয়, কোনো অপারেশন লাগে, তো সেইটা প্রাইভেট হাসপাতালে করতে গেলে তাদের নিজের টাকায় আর একটা কোলাচ্ছে না, কিংবা যেটুক লাগে ওইটা দিয়ে লোন টোন করে পুরো মাসটা তাদের পাড়ি দিতে হয়। এটা সরকারি হাসপাতালে যদি আসলে এতে করা যায়, হোক 50 বেড হোক 100 বেড, তাইলেও কিন্তু 2টা হাসপাতাল থাকলে ওইটা বেড বাড়ানো এখন নতুন একটা হাসপাতাল, তাহলে কিন্তু শ্রমিকদের আমি চাচ্ছি যে 180 দিনের মধ্যে এটা কাজ যদি শুরু করা যায় যা একটা হাসপাতালে, এটা হোক 1 বছর 2 বছর পরে সমস্যা নাই, কিন্তু কাজটা শুরু হয়েছে, তাহলে শ্রমিককে আশ্বস্ত হবে যে উনি এই ব্যাপারটা প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আমরা বাস্তবায়ন করছি। আরও কিছু আমাদের ব্যাপার পরিকল্পনা আছে, যেমন পৌরসভাতে আমরা একটা জায়গা দেখেছি যে জায়গায় আমরা একটা পার্ক করতে চাই। হয় কি এখানে নাগরিকদের হাঁটার জন্য ঢাকা শহরে তো কিছু পার্ক টার্ক আছে, এখন এই সরকারি কিছু একটা জমি পাওয়া গেছে যেখানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে পৌরসভায় জনগণের হাঁটার জন্য এবং একটু বিনোদনের জন্য কোথাও গিয়ে একটু লেজার টাইম কাটাবে সেজন্য একটা পার্কের ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। আর একটা চিন্তা আমাদের আছে, অনেকে অভিযোগ করেছে তাদের এটা প্রত্যাশা যে সে চাকরি করে কিন্তু বাচ্চা এত ছোটো, বাচ্চাটা কার কাছে রেখে যাবে, বাসায় 2 জন, হাজব্যান্ডের থেকে ওয়াইফ করে, তার ডে কেয়ার একটা সেন্টারে হোক, এটা প্রাইভেট ডে কেয়ার তো সরকারিভাবে করা যাবে না, একটা রিজনেবল টাকা কোনো একটা ভালো ব্যবসায়ীকে দিয়ে যদি আমরা ডে কেয়ার সেন্টার এখানে করতে পারি, তাহলেও মনে হয় তাদের আপাতত এই সমস্যাটা মানে লাঘব হবে।
তো এই জিনিসগুলো আমাদের কাছে যেহেতু অব্যাহত আসছে, আর ছিনতাই চাঁদাবাজি, মাদকটা কন্ট্রোল করতে পারলে ছিনতাই চাঁদাবাজি কিন্তু করে যাবে। আর কিছু রাস্তাঘাট আছে সেন্সিটিভ, এই যে রাস্তাঘাট, এটা আমার ধারণা আপনি 6 মাসে হয়তো হবে না, আমি জানি যে ডিসেম্বরের মধ্যে এই রাস্তাটা হয়ে যাবে। তখন কিন্তু এই রাস্তা আপনি আসতেই মজা পাবেন। এখন যেরকম আসতে অনেক কষ্ট লাগতেছে, তখন কষ্ট লাগবে না। আর কতগুলা ডাইভারশন রাস্তা, যেমন এই যে জিরাবো থেকে 20 মাইলে যে 2 হাইওয়ে রাস্তার সঙ্গে, এই রাস্তাটাও কিন্তু করুণ অবস্থা, সিএনবি রাস্তাটা। এরকম গুরুত্বপূর্ণ 8-10টা রাস্তা করে ফেলতে পারলে আমাদের কিন্তু একটা সহনীয় পর্যায়ে, যানজট হচ্ছে শুধু অন্য কারণে না, এই রাস্তাঘাটগুলো ভেঙে যাওয়ার কারণেও অনেক যানজট হচ্ছে। তো আমরা এই 5-6টা যেটা সমস্যা বললাম, এগুলো আমাদের টার্গেট আছে 6 মাসের মধ্যে এই কাজগুলো আমরা করতে চাই। প্রধান 3টি চেতে বলে আমি আবারও সেই একই কথা বলবো। আমার একটা ইচ্ছা যে এই সাভার জায়গাটাকে একটি স্বচ্ছ জায়গা করার জন্য আমরা মানে মোটিভেশন করে হাইওয়ে রাস্তা বেশিরভাগ জায়গাতে, যেসব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগত বাড়ি আছে, তাদেরকে মোটিভেশন করে আমরা চাই এগুলো পুরো জায়গাটা সিসি ক্যামেরার আওতায় আসুক। সিসি ক্যামেরা আসতে হলে একটা ক্রাইম কেউ করতে সাহস পাবো না, কিন্তু ক্রাইম করে গেলে তাকে খুঁজে বের করা পুলিশের জন্য খুবই সহজ হবে। এইটা আমার একটা পরিকল্পনা আছে। আমি আপনাদের আরও যে কথা বলছি যে হাসপাতাল, কারণ হাসপাতালগুলা প্রাইভেট অনেক হাসপাতাল আছে, ভালো খারাপ, লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া বিভিন্ন রকম ব্যাপার আছে। কিন্তু সরকারি হাসপাতালকে যদি আমি এই 5 বছরের মধ্যে আমি এটা কমপ্লিট করতে পারি, আমি মনে করি তাদের একটা মৌলিক চাহিদা কিন্তু এখানে হয়ে যাবে। আর আরেকটা যেটা আমি বললাম যে গার্মেন্টস সেক্টরটাকে কিন্তু আমি একটা সমন্বিত প্রয়াসের মধ্যে নিয়ে আসতে চাই, যাতে আপনারা কোনোদিন শুনতে না হয় এই যে আজকে গার্মেন্টস শ্রমিকদের অসন্তুষ্টকারে যে ঢাকার চার রাস্তা বন্ধ, আপনি একটা যাবেন মানিকগঞ্জের প্রোগ্রামে, কিন্তু এখন সাভার দিয়ে দিতে পারছেন না। আমি মনে করি যে এই 3টা সেন্সিটিভ কাজ করতে পারলে, আমি তো মাদকের কথা বলেছি, মাদক আপনি 5 বছর লাগবে না, মাদক আমি 6 মাসের মধ্যে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। আর সহনীয় এটাকে নির্মূল করতে হলে এই যে 2 ক্যাটাগরির লোকের যে ইনভলভমেন্ট থাকে, এইটা যদি 0 টলারেন্সের মধ্যে 2 পক্ষই থাকে, তাহলে এটা 0 টলারেন্স থাকবে, আর তা না হলে হয়তো একটু একটু থাকবে। কিন্তু আমি এই ব্যাপারে খুবই আন্তরিক। আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে 3য়বারে এসে ডাক্তার সালাউদ্দিন এমন বিশেষ বিশেষ কিছু কাজ করেছে যেটা আগে জনপ্রতিনিধিরা গুরুত্বই দিতেন না। আমি কতগুলা মানে কয়েকটা তরুণ গ্রুপের সাথে আমি কথা বলেছিলাম, যারা সিটি, ড্যাফোডিল, জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট। তারা বলেছে যে আমরা যদি একটা কাজ আপনি করতে পারেন, আমরা বিভিন্ন ট্রেনিং বাইরে নেই, কম্পিউটার ট্রেনিং বলেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন, আরও বিভিন্ন আমাদের ফি সোর্সের জন্য আমরা যেগুলো করি, কিন্তু সেগুলোতে হয় কি আমাদের এত টাকা আমাদের জন্য এটা বার্ডেন হয়ে যায়। আপনি কোনো ওসিরা যদি এটা সাবসিডি দিতে পারেন যে একটা ভালো জায়গায় এটা আমার সাবসিডি পাচ্ছে, এটা আমাদের জন্য অনেক সহায়ক হবে। আমরা চাই তরুণদেরকে যদি আমি দক্ষভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু ওদের যোগ্যতা আছে, কোথাও চাকরি করতে পারবে। লিডারশিপ হওয়ার জন্য ট্রেনিং দেওয়া দরকার, যে আমার কী কী জিনিস জানলে আমি ভালো লিডার হব। কারণ এই তরুণদের একসময় রাজনীতিও করবে। ভালো ছেলেরা, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যদি পলিটিক্সে না আসে, দেশে উন্নয়ন কিন্তু হবে না, ভালো লিডারশিপ হবে না, দেশকে আপনি এগিয়ে নিতে পারবেন না। এখনকার যুগে কিন্তু আমি মনে করি ট্যালেন্টেড লোকরা, ক্যারিসমেটিক ছেলে মেয়েরা যদি রাজনীতি হয়, দেশে উন্নয়ন খুব তাড়াতাড়ি হবে। মানুষের একটা পরিবর্তন চায়, এই পরিবর্তন শুধু আমাদের মতো একা কিন্তু পারবো না। ট্যালেন্ট ছেলে মেয়েদেরকে পাশে রাখতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তারা যদি পলিটিক্সে আসে, তাহলে বুঝছেন পলিটিক্সে ব্যাপক পরিবর্তন হবে, এবং এইটাই কিন্তু জনগণ চাচ্ছে। নারীদের অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে একটা হলো কি, আমি ইলেকশনের আগে একবার একটা নারী উদ্যোক্তাদের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তো সেখানে তাদের একটা মেইন ব্যাপার তারা যেটা বলার চেষ্টা করলো, অনেকে আছে যে হ্যান্ডিক্যাপ তৈরি করে বিক্রি করতেছে, অনেকে কাপড় নিজস্ব হোম বিভিন্ন জায়গা থেকে এনে বাসায় এসে এইগুলা কাপড় বিক্রি করে, শাড়ি টাড়ি, সালোয়ার কামিজের কাপড়। অনেকে আছে বিভিন্ন কেক, পেস্ট্রি কিংবা অন্য অন্য জিনিসপত্র, পিঠা টিঠা বানিয়ে বিক্রি করে। হয় কি, মেয়েদেরকে যদি আমি স্বাবলম্বী করতে পারি, তাহলে কিন্তু দেখেন একটা পরিবারে একটা মেয়ে স্বাবলম্বী হলে কিন্তু আস্তে আস্তে, মানে একটা গ্রামে 50টা বাড়ি আছে, তার মধ্যে যদি 20টা বাড়ি মেয়েরা এগিয়ে আসে, তাহলে কিন্তু ওই সমাজে একটা ব্যাপক পরিবর্তন হবে। তো আসলে কিন্তু তারা যেদের সহযোগিতা চায় যে আমাদেরকে লোন দেন, সহজ শর্তে লোন দেন, আমাদের লোন নিতে প্রস্তুত আছি, গ্যারান্টি সহ, যেখানে যা নিয়ম সেই নিয়ম পালন করব। কিন্তু ব্যাংক ট্যাঙ্ক বলোকে তাদেরকে সহায়তা করতে চায় না। ফলে আমার নারীদের চাকরি ক্ষেত্রে যতটা আন্তরিক, কিন্তু নারীরা ব্যবসা করো, যেটার ব্যাপারে সরকার কতটুকু আন্তরিক আমি জানি না। তাদেরকে যদি সব জায়গায় একটু একটু করে ইনভলভ করা যেত, যে আপনারা এগিয়ে আসেন, আপনাদের সুযোগ দেওয়া হবে, সহজ শর্তে লোন দেওয়া হবে, ব্যবসা করেন, আপনাকে জায়গা দেওয়া হবে, তাহলে কিন্তু দেশটা একটা পরিবর্তন হতো। আমার মেয়েদের ব্যাপারে কিন্তু আমরা এখনও চাই না মেয়েরা চাকরি করুক।
আমি আমি চাকরি করব, আমি ব্যবসা করব, কিন্তু আমার ওয়াইফ কিছুই করবে না। এটি আমাদের সহজাত মনোবৃত্তি। তো মেয়েদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার মনে হয় দেশের পরিবর্তন। 50% জনসংখ্যা ভোটার হলো মহিলা, অতএব ওদেরকে সামনে আনা দরকার। আমি মনে করি জনগণের প্রয়োজনটাকে আমি প্রায়োরিটি দেবো এই কারণে, কারণ আমরা মনে করি যে এই সস্তা জনপ্রিয়তা, বহুল মানুষ আছে, বহু কাজ আছে, এগুলা করে দীর্ঘদিন আপনি টিকে থাকতে পারবেন। আপনি টিকে থাকতে হবে যে মানুষের কল্যাণে আপনি আসলে কী করেছেন। সাময়িকভাবে হতে পারে যে এটা জনপ্রয়োজন, কিন্তু জনপ্রিয়তা পাবেন না, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এইটাই 6 মাস, 1 বছর, 2 বছর পরে এক সময় এরাই বুঝতে পারবে যে না, উনি রাইট ডিসিশন নিয়েছেন, আমরা তখন তাকে ভুল বুঝেছি, কিন্তু উনি আসলে কাজটা ঠিকই করেছেন। অতএব লং লাস্টিং আমি জনপ্রিয়তা চাই। আমি সাময়িক জনপ্রিয়তা মানুষ না, কেন আমার বয়স এখন 65 বছর, আমি 3বার এমপি হয়েছি। জনগণের সত্যিকারের যেটা সমস্যা আমি সেইটাই চিহ্নিত করতে চাই। এটা করতে গিয়ে যদি আমার জনপ্রিয়তা সাময়িকভাবে কমেও যায়, আমার কিছু আসে যায় না। আমি জানি এই কাজের জন্য একসময় আমি জনপ্রিয় হব, একসময় ভোটাররা আমাকে মনে রাখবে। অতএব সস্তার জনপ্রিয়তা আমার প্রয়োজন নেই। দেখেন এইবারে যে নির্বাচন হয়েছে, এখন কিন্তু সব জায়গায় তার জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে। সেই জবাবদিহিতা আপনাকে ঢাকার থেকে কেউ মনিটরিং করছে সেটা না, জনগণ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি কি বলছেন, কি করছেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন কিনা। এটা আমি বলবো যে আমার নিজের মনকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে আমি যে আজকে 15 দিন 7 দিন হয়ে গেল, আমি তো এখন পর্যন্ত জনগণের কল্যাণে কিছু করতে পারলাম না। আমার ভিতরে কিন্তু একটা অনুশোচনা কাজ করতেছে। আমি 100 দিনের কথা বলেছি, কতদিন গেল, আমি এই কাজগুলো কবে করব, আমি এই এসপিকে বলেছি, ডিসিকে বলেছি, আর কতদিন পরে কাজগুলো হবে। অতএব এই জিনিসটা আমার আগে ছিল না, এখন আমার সংবর্ধনা নিতে ইচ্ছা করে না যে আমি তো ওই সমস্যার সমাধান করতে পারিনি। কোথাও বলে যাচ্ছে ঈদের পরে সব প্রোগ্রাম আমি পিছিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে কিছু কাজ না করে আমি এলাকার সংবর্ধনা নেওয়ার প্রয়োজন নাই। কিসের সংবর্ধনা? আমি তো ভোটে নির্বাচিত হয়েছি। এখন এইসব গণ সংবর্ধনা আমি বিলিভ করি না। জনগণের কাজ করতে হবে। জনগণ আমার দিকে তাকিয়ে আছে। জনগণ কোথাও গেলে আমাকে প্রশ্ন করবে, ফেসবুকে ইনবক্সে দেয়, স্যার কী করলেন, স্যার ওইটার তো কিছুই হলো না, স্যার ওই লোকটা এখনও মস্তানি করতেছে, স্যার ওই লোক এখনও মাদক ব্যবসা দেদারসে করতেছে। এইসব নিয়ে আমি বিব্রত, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, আমি সেটা নিয়ে চিন্তিত। আমি মনে করি নিজের জবাবদিহিতা আমাকেই করতে হবে, এই ক্ষমতা আমার কিচ্ছু কাজে আসবে না। নির্বাচনের পরে পরাজিত হওয়ার পরে উনি এসে ফুল দিয়ে আমাকে সাদরে বরণ করে আমাকে আবার একটা স্মারকলিপি দিয়ে গেছে, যেগুলো করতে হবে, আপনার লোকজন যেন আমাদের লোকজনের উপর কোনো হামলা না করে, এটা আপনার দায়িত্ব, আপনি সভা অভিভাবক। সে বললো আমি আপনাকে এই যে গোলাপ দিলাম, আর এটা গোলাপের কাটা, এটা বলে উনি চলে গেছেন। আমার বাসায় ছিলেন 10-15 মিনিট, চাটা খেয়ে চলে গেছেন। এটা একটা ভালো গুণ, এটা বাংলাদেশের নতুন একটা কালচার। উনি পরাজিত হওয়ার পরে যে আসছেন, দেরিতে হলো, 2-1 দিন পরে না, 7 দিন পরে আসছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাইছি। আমার কাছে মনে হচ্ছে প্রশাসন আসলে সত্যি সত্যি আন্তরিক। কিছু কিছু জায়গায় কিছু বিশৃঙ্খল ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, কিন্তু আমি আপনাকে মানে স্পষ্ট করে বলতে পারি সাভারে 275টি কেন্দ্রে কোথাও কোনো বিরূপ মানে পরিবেশ তৈরি হয়নি, কোথাও কেউ হামলার শিকার হয়নি, কোনো জায়গায় কোনো এজেন্টকে জোর করে বের করে দিয়েছে, একটাও উদাহরণ নাই। আমি অনেক কেন্দ্রে গিয়ে দেখেছি, আমি আপনি স্পষ্ট করে বলি যে 4টা বুথের মধ্যে আমার 4টা বিএনপি এজেন্ট আছে, শাপলাকুড়ি এনসিপি এজেন্ট আছে 2টা, কিন্তু কোনো অভিযোগ তাদের নাই যে ওই কেন্দ্রে ভোট জোর করে নেওয়া হয়ে গেছে, এরকম কোনো অভিযোগ নেই। কারণ প্রশাসন সত্যি সত্যি চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং সেইটা কিন্তু এইবার আসলে হয়েছে। আমি মনে করি বাংলাদেশে সম্ভব যে প্রশাসন সুষ্ঠু নির্বাচন করলে কোনো এজেন্টের দরকার নেই।